আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। খালেদা জিয়ার মৃত্যুতে কাতার আমিরের শোক বার্তা। পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতির ইনস্টিটিউশন রিজভী। আলোচিত তাসনিম জারার মনোনয়ন বাতিল। মঙ্গলবার থেকে তীব্র শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। এলপিজির নতুন দাম ঘোষণা রোববার। হাদি হত্যার বিচারের দাবিতে আজ থেকে দেশব্যাপী মার্চ ফর ইনসাফ। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আপত্তি আক্তারের। মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের। আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি, বৈষম্য বিরোধী নেতা। কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন ১০ লাখ ভারতীয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০টা ২০ দিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি, তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান। শোক বার্তায় প্রয়াত নেত্রীর শোক সন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান। বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্যের জটিলতায় ভুগছিলেন। গত বছর জরুরি চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শনিবার সকাল ১০:৩০টায় পূর্বাচল ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য উপদেষ্টা এই মেলার উদ্বোধন ঘোষণা করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম এই আসরের উদ্বোধন করা হবে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এবারের বাণিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়নের স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ই-টিকিটিং, অর্থায়ন অন স্পট টিকিট ক্রয় ব্যবস্থার পাশাপাশি অনলাইনে টিকিট ক্রয় করে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর আগে গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই ঘোষণায় ঠাকুরগাঁও ১ আসনে তার নামও ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ও ইসলাম আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির একটি ইনস্টিটিউশন ছিলেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন রাজনীতির একটি ইনস্টিটিউশন। দেশের সব রাজনীতিবিদদের পথপ্রদর্শক হিসেবে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর হয়ে থাকবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া তাসনিম জাহরার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনসিপির সাবেক এই নেত্রীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এর আগে 29 ডিসেম্বর সবুজবাগ থানা নির্বাচন অফিসারে তিনি মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের 1% সমর্থন আদায় করতে ব্যর্থ হন তিনি। হলফনামা অনুযায়ী পেশায় চিকিৎসক তাসনিম জাহরার বার্ষিক আয় 7,13,333 টাকা এবং বিদেশে 3,200 পাউন্ড আয় রয়েছে। তিনি 34,057 টাকা কর পরিশোধ করেছেন। তার নামে কোনো জমি বা বাড়ি নেই। অলংকার রয়েছে 2,50,000 টাকার, ব্যাংকে জমা মাত্র 10,019 টাকা এবং হাতে নগদ রয়েছে 16 লাখ টাকা। এছাড়া তার কাছে 2,270 পাউন্ড রয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা ঋণ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। ঘন কুয়াশায় আজও ঢাকা পড়েছে সারা দেশ, কোথাও সূর্যের দেখা মেলেনি। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে জনজীবন। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। টানা 3 দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার একদিনেই 21টি জেলাকে গ্রাস করে শৈত্যপ্রবাহ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও প্রান্তিক মানুষ। এর মধ্যেই শীত নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী 5 জানুয়ারি পর্যন্ত রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও 6 জানুয়ারি সকাল থেকে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে। দেশের কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির মূল্য বাড়ছে নাকি কমছে তা জানা যাবে আগামী রোববার। এদিন 1 মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল 3টায় ঘোষণা করা হবে। সে সময় 12 কেজি সিলিন্ডারের দাম 38 টাকা বাড়িয়ে 1,253 টাকা নির্ধারণ করা হয়। রোববার এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটো গ্যাসের দামও। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। শনিবার থেকে আগামী 6 জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময় হাদী হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাইতে সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা। একই সঙ্গে আগামী 7 জানুয়ারির মধ্যে হাদীর খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবিও জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। তা না হলে 7 জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি। 22 কর্মদিবসের মধ্যে বিচার না করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা। জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আপত্তি জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করে তোলার সহযোগিতার কারণে দলটিকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যায় রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে যাচাই বাছাইয়ের সময় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ করার ঘটনায় আপত্তি জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এই দাবি করেন তিনি। আক্তার বলেন, গত 16 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল তা একা তৈরি হয়নি, বরং বৈধতা দিয়ে সেটিকে টিকিয়ে রাখা হয়েছে। তার দাবি, জাতীয় পার্টি এই স্বৈরাচারকে সমর্থন ও শক্তিশালী করেছে। তাই তিনি মনে করেন, যারা স্বৈরাচারের সহযোগী ছিল তাদের সামনে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 2026 আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স কেকেআর। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজ রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই-কে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। বিসিসিআই সচিব জানিয়েছেন যে বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নানা ঘটনাবলীর কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করে দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশনা পাঠানো হয়েছে, যার ফলে রেকর্ড দামে দল পেয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান। শুক্রবার দুপুরে থানার ভেতর ওসির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি উত্তেজিতভাবে ওই বক্তব্য দেন। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায় মাহদি নিজেকে আন্দোলনকারী নেতা দাবি করে অতীত ঘটনার কথা উল্লেখ করেন এবং ওসির বক্তব্যের প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তারা আলোচনা করে ব্যবস্থা নেবেন। অভিযোগের বিষয়ে মাহদি হাসান জানান, রাগের মুহূর্তে স্লিপ অফ টাং হয়েছে। পরে তিনি বিষয়টি বুঝতে পারেন। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসিন খাতুন বলেন, ভিডিওটি পর্যালোচনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তার মধ্যে এই ঘটনা ঘটে বলে তিনি জানান। কানাডায় বসবাসরত প্রায় 10 লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর চরম ঝুঁকির মুখে পড়েছেন। মূলত কাজের অনুমতির ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন ভিসা প্রাপ্তি বা স্থায়ী বসবাসের সুযোগ সংকুচিত হয়ে আসায় এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিসিসাগা ভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ কানওয়ার সিরা কর্তৃক কানাডায় অভিবাসন দপ্তর থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ দেশটিতে প্রায় 10,53,000 ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। 2026 সালের মধ্যে আরো প্রায় 9,27,000 পারমিট শেষ হওয়ার পথে রয়েছে। এই পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে 2026 সালের মাঝামাঝি নাগাদ কানাডায় প্রায় 20 লাখ মানুষ অনিয়মিত বা নথিপত্রহীন হয়ে পড়তে পারেন, যার অর্ধেকই ভারতীয় নাগরিক।